লাস্টে আমাকে একটু সময় দিন ভাই। বুঝিনি লাস্টে। ভাই বলছি লাস্টে একটু সময় দিন অন্য একটা ম্যাচের জন্য। আচ্ছা, যেটা বলছিলাম যে আমাদের যেহেতু বিক্রয় মূল্যে পণ্য প্রেরণ করছে, তার মানে আমার এখন স্টক রিজার্ভ কাটতে হবে, এইটুক মাথায় রাখতে হবে। বিক্রয় মূল্যে প্রেরণ করলে স্টক রিজার্ভ কাটতে হবে। তাহলে স্টক রিজার্ভ কাটবো কার উপরে? যার যার সঙ্গে পণ্য জড়িত আছে, স্টক জড়িত যার যার। তাহলে স্টক রিলেটেড আইটেমগুলো কি কি আছে? ওপেনিং স্টক, ক্লোজিং স্টক, গুডস সেন্ট টু ব্রাঞ্চ, গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ, তাই তো? এগুলো না? জি ভাই, চারটা ভাই। আবার কি আছে? এই সারপ্লাস স্টক, শর্টেজ স্টক, এই তো। হুম। কারণ তাই বলে আর জি এটা ভাই। মনে করেন না যে আমার আমি যে ক্যাশ সেলস করছি, ক্রেডিট সেলস করছি, ওটা আবার না কিন্তু, হ্যাঁ। মাত্র এইগুলো, এই এই যে ছয়টা লিখেছি, এই ছয়টার উপরে আমাকে স্টক রিজার্ভ কাটতে হবে। তাহলে আমি সেই স্টক রিজার্ভগুলো কাটবো। গতদিন শিখাইছিলাম, মনে আছে কিনা? আচ্ছা, এখানে কত পার্সেন্ট পণ্যের সঙ্গে কত পার্সেন্ট যোগ করে পাঠাইছিল? টোয়েন্টি 25%। 5%। তাহলে আমি কি শিখাইছিলাম মনে আছে? ওপেনিং স্টকের মূল্য আছে 45,000। দেখেন ওপেনিং স্টকের মূল্য কত আছে। 45,000। তাহলে 45। এর রিজার্ভটা কত হতে পারে মনে আছে? 25/125। 25 ভাই। 25/125, তাই তো? জি ভাই। এই তো। তাহলে আমরা সেই ওয়ার্কিং এ চলে যাব। ওয়ার্কিং নাম্বার, এই যে নোট বা ওয়ার্কিং, যেটাই বলেন, আমরা জানি যে অঙ্কের শুরুতে হলে ওয়ার্কিং বলা হয় আর নিচে হলে নোট লিখতে হয়। তো আমরা এই ক্ষেত্রে এখানে ওয়ার্কিং লিখতেও পারবো, সমস্যা না, ঠিক আছে। তো যেটা বলছিলাম, আমরা এখানে নোট লিখলাম বা ওয়ার্কিং লিখলাম, ডাজেন্ট ম্যাটার। এখানে ক্যালকুলেশন অফ স্টক রিজার্ভ, কি ক্যালকুলেশন করতেছি আমরা? স্টক রিজার্ভ। স্টক। তাহলে কার কার উপর করতেছি? ওই যে সব পাঁচটা এন্ট্রি বলছিলাম। ওপেনিং স্টক, তাহলে ওপেনিং স্টক ক্লোজিং পঁয়তাল্লিশ স্টক। হাজার গুণ 25/125 হয় 9,000। ছিল ক্লোজিং হ্যাঁ। স্টকের উপরে 28,500 গুণ 25/125, 5,700 টাকা। গুডস সেন্ট টু ব্রাঞ্চ, এখানে খেয়াল করেন, এখানে গুডস সেন্ট টু ব্রাঞ্চ আর গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ, দুইটা জিনিসই ছিল না আমার? ছিল। গুডস সেন্ট টু ব্রাঞ্চ ছিল 2,60,000 আর গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ ছিল 10,000। আমি দুটোই একবারে নিট আপ করে তারপরে করতে পারি। নিট আপ করলে কি হবে? তাহলে একবার কাজ, একবারেই আমার কাজ শেষ, ঠিক আছে। হুম। তো একবারেই কাজ শেষ করা সহজ বা যৌক্তিক, সেটা হলো এইটার আবার জার্নাল করা লাগে, মানে জার্নাল অনুযায়ী পোস্টিং দেওয়া লাগে। তার মানে এই এন্ট্রিটা যখন আমি পোস্টিং দিব, আমার একবার পোস্টিং দিলেই হবে। কিন্তু যদি আমি গুডস অ্যান্ড ব্রাঞ্চ আলাদা এবং রিটার্নটা আলাদা এখানে বের করতাম, তাহলে আমার দুইটার জন্য দুইবার পোস্টিং দেওয়া লাগতো। কথা ঠিক আছে? জি ভাই। এই জন্য যেহেতু অঙ্কটা একটু বড়, একটু জটিল টাইপের, এই জন্য আমরা পোস্টিং যতটা কমানো যায় তাই জন্য এটা করতেছি, যে গুডস অ্যান্ড টু ব্রাঞ্চ থেকে রিটার্ন বাদ দিলে আমার 2.5 লক্ষ টাকা নিট গুডস অ্যান্ড টু ব্রাঞ্চ ছিল, তাই তো? এই নিট গুডস অ্যান্ড টু ব্রাঞ্চের উপরে হ্যাঁ। আমি 25/125 কাটলে হবে 50,000 টাকা। কত টাকা হবে? 50,000। 50,000। আর একটা ছিল ওয়ান শর্টেজ স্টক। শর্টেজ স্টক 1500 ছিল, মুক্তা যেটা বললো, সেই 1500 টাকার উপরে 25/125 করলে হবে 300 টাকা। তাহলে স্টক রিজার্ভ বের করছি মাত্র এখানে চারটা এন্ট্রি। কয়টা এন্ট্রি বলবো এখন আমি? 4টা। এই চারটা আমি ছকের মধ্যে পোস্টিং দিব। এখন কিভাবে পোস্টিং দিব, এইটাই আমাদের ভাই গুডস ইনটু ব্রাঞ্চ থেকে ওই রিটার্নটা বাদ দিলে আমার নেটটা বেরোবে? হ্যাঁ, নিট বেরোচ্ছে 2,50,000। আমি, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রাইট, বুঝে থাকো, সমস্যা নাই। এখন যেটা বলছিলাম, এই যে চারটা এন্ট্রি, এই চারটা এন্ট্রি তো আমার অঙ্কের মধ্যে পোস্টিং দিতে হবে নাকি? হ্যাঁ, দিতে হ্যাঁ। হবে। এই পোস্টিং দেওয়াটাই আমার এই অঙ্কের সব থেকে কঠিন কাজ, হচ্ছে এই পোস্টিং দেওয়াটা। এর আগ পর্যন্ত আমি মনে করি না এই যে আমি এই যে স্টক রিজার্ভ কাটলাম 25/100, এটাও কোনো কঠিন কোনো কাজ না। কারণ এটা আমরা আগের অঙ্কে করে আসছি আসছি না। না? এবং এর জি আগে ভাই। যেগুলো পোস্টিং দেওয়া ছিল সেগুলোও কিন্তু আগের অনেকগুলো অঙ্কে করে আসছি। শুধুমাত্র এই এন্ট্রিগুলো পোস্টিং দেওয়াই হলো আমার এই অঙ্কের সব থেকে জটিলতম দিক। তো এই পোস্টিংটা দিব, আমরা কিন্তু কোনো জার্নাল করব না, আমরা শুধু পোস্টিং দেওয়ার জন্য
কিছু জার্নাল শিখবো, যে জার্নালগুলো শিখলে আমরা সহজে পোস্টিং দিতে পারবো। কারণ আমার সামনে যদি জার্নাল থাকে, জার্নাল দেখে দেখে কি লেজারের মধ্যে পোস্টিং দেওয়া যায় না? যায়। জি আমি ভাই, ওই পাওয়া যায়। রকমই একটা জার্নাল তোমাদের সামনে লিখে রাখবো, লিখতেছি, যাতে আমি পোস্টিং দিতে সহজ বোধ করি। ঠিক আছে? তাহলে প্রথমটা, হ্যাঁ, ওপেনিং স্টকের রিজার্ভ 9,000। ওপেনিং স্টকের রিজার্ভ কত টাকা? 9,000। তাহলে এই ফর রিজার্ভ অন ওপেনিং স্টক, এইটা জাবেদা কি হবে? রিজার্ভ অন কি ওপেনিং স্টক। তাহলে প্রথম দেখে লিখলাম ফর রিজার্ভ অন ওপেনিং স্টক, এটার জাবেদা কি হবে? এইটার জাবেদা হলো স্টক রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট আর ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। জাবেদা কি? স্টক রিজার্ভ অ্যাকাউন্ট স্টক ডেবিট, রিজার্ভ। আর অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে এই যে স্টক রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট আর ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট, এটা কি ওপেনিং এর জন্য বলতেছো নাকি ওপেনিং এর রিজার্ভের জন্য নাকি? হ্যাঁ। জি ভাই। আচ্ছা, তাহলে ক্লোজিং এর রিজার্ভের যেটা ওই যে 5700 টাকা, তাহলে ওইটার যাবে কি হবে? উল্টে দাও। ঠিক উল্টে যাবে। অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট আর হচ্ছে অন হ্যাঁ। ক্লোজিং স্টক ক্রেডিট। মানে ওইভাবে লেখা যাবে না মুক্তা, তুমি যেভাবে বলে ওইভাবে লেখা যাবে না। আমি যেভাবে লিখছি এইভাবে লিখতে হবে, ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট আর স্টক রিজার্ভ অ্যাকাউন্ট ক্রেডিট, ব্র্যাকেটে ক্লোজিং কথাটা লিখবো। ঠিক আছে? হুম। ওকে। তাহলে দুইটা জানলে কিন্তু হয়েই গেল। আমি মুখস্থ করছি একটা বা বুঝেছি একটা, একটা বুঝে হয়ে গেল কয়টা? চারটা। দুটো হলো। দুটো হয়ে গেল। এখন আমি এই দুটো পোস্টিং দেবো, দেখো এই দুটো আমি এখানে পরপর আমি তো ওদের দেখাই দিই। এই যে রিজার্ভ অন ক্লোজিং স্টক, তাহলে দেখো তো এই দুটো বোঝা যায় কিনা একই জিনিস কিনা? একই জিনিস, শুধু হ্যাঁ। রিভার্স করে দেওয়া, তাই না? হুম। তাহলে এই জি ভাই। দুটো আমি যদি পোস্টিং দিতে যাই ছকের মধ্যে, আচ্ছা বলো তো, স্টক রিজার্ভ অ্যাকাউন্ট নামে কোনো অ্যাকাউন্ট আমরা কাটছিলাম কিনা? হ্যাঁ, কাটছিলাম। আসছে। রাইট। আর ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টও কাটছিলাম না? ওই যে দুটো অ্যাকাউন্ট না। এক্সট্রা করা লাগবে বলছিলাম, হ্যাঁ ভাই, 57,000 কাটছিলাম। দুটো এক্সট্রা, এক্সট্রা নাম কি ছিল? স্টক রিজার্ভ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। আর এটা তো ডান্স অ্যাডজাস্টমেন্ট ছিল। হ্যাঁ। এই দুটোই সেই দুটো, মানে বিক্রয় মূল্যে আমার নিয়মে করতে গেলে আমাকে দুটো অ্যাকাউন্ট বেশি করা লাগে, সেই দুটো অ্যাকাউন্ট হচ্ছে এইটা, স্টক রিজার্ভ অ্যাকাউন্ট আর ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে? জি ভাই। তাহলে প্রথমে ওপেনিং স্টকের রিজার্ভের জন্য কোন দিকে বসবে? স্টক রিজার্ভ অ্যাকাউন্টের ডেবিট দিকে বসবে 9,000, আর ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট দিকে বসবে 9,000, তাই তো? জি ভাই। আচ্ছা, আমরা ডেবিট দিকে বসাবো বা ক্রেডিট দিকে বসাবো, কিন্তু ভিতরে নাম কি লিখতে হয়? বিপরীত নাম লিখতে হয় না? হ্যাঁ, উল্টোটা। তার মানে যখন আমি ডেবিট দিকে বসাবো, তখন আমি নাম লিখবো কি? ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, তাই তো? ডান্স অ্যাডজাস্টমেন্ট পেতো। আর হ্যাঁ। যখন ক্রেডিট দিকে বসাবো, তখন নাম লিখবো কি? স্টক রিজার্ভ অ্যাকাউন্ট, তাই না? হুম। আবার যখন আমি এই ক্লোজিং এর জন্য করব, তখন কি উল্টা নাম লিখবো না? জি ভাই। এই 9,000 আর 5700, এইটা একটু খেয়াল করো। আমি এবার ছকে চলে যাই। এই হলো দুটো ছক, দেখো দুটো ছক পাশাপাশি আছে। এইটা হচ্ছে ব্রাঞ্চ স্টক রিজার্ভ অ্যাকাউন্ট, এইটা। আর একটা আছে, সরি, দেখো স্টক রিজার্ভ অ্যাকাউন্ট আর আছে ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, এই যে এই দুটোই। এই দুটো অ্যাকাউন্টে দেখো ডেবিট দিকে ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট লিখছি, স্টক রিজার্ভ অ্যাকাউন্টের ডেবিট দিকে যখন লিখবো, তখন বিপরীত নাম মানে ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট লিখে আমি টাকা বসাবো। কত টাকা বসাবো? 9,000 টাকা। কত টাকা বসাবো? 9,000। 9,000। আর যখন আমি এই ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টে বসাবো, কোন দিকে বসাবো? ওই জাবেদা অনুযায়ী কোন দিকে? ক্রেডিট ক্রেডিটে। দিকে। তাহলে কি নাম লিখবো? স্টক রিজার্ভ অ্যাকাউন্ট। টাকাটা কত? 9,000। মানে আমরা যা জার্নালে শিখলাম তাই এখানে পোস্টিং দিচ্ছি নাকি? হ্যাঁ। এবার ক্লোজিং এর জন্য কি হবে? উল্টো হবে না তাহলে? জি ভাই। তাহলে ক্লোজিং এর রিজার্ভের জন্য দেখো এই যে উল্টো এইটা,
মানে ওই সাদা কালো কালার করে এগুলো তো চোখে লাগতেছে কম। হয়েছে? এবার দেখো, হয়েছে? বোঝা যাচ্ছে? ভাই ওই সিলেক্ট করলে বোঝা যাচ্ছে না, আপনি এমনি সাদা করে দেবো তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাদা করে দেন। সাদা মানে কালো করে দেবো। ওকে, তাহলে দেখো এবার। জি ভাই। ওকে, হ্যাঁ। আমি তো ভাবছিলাম এরকম করে দিলে মানে ভালো দেখায় মোবাইলে। এই মুক্তা, কথা বলো, কথা বলো দ্রুত, প্রায় শেষ হয়ে গেছে। হ্যাঁ ভাই, বুঝছি। তাহলে আমরা কয়টা এন্ট্রি শিখে ফেললাম? দুটো পোস্টিং শেষ। রাইট, ওপেনিং আর ক্লোজিং এর রিজার্ভের জার্নাল দিয়ে আমি পোস্টিং শেষ করে দিছি। এরপরে আমাদের মানে মুখস্থ করছে কিন্তু একটা, হয়ে গেছে দুইটা। জার্নাল মুখস্থ করছে কয়টা? হুম, একটা। এবার গুডস এন্ড ব্রাঞ্চের জন্য শেখো, তাহলে হয়ে যাবে সব। তাহলে ফর রিজার্ভ অন গুডস এন্ড ব্রাঞ্চ, ফর রিজার্ভ অন গুডস এন্ড ব্রাঞ্চ এটার জন্য, তাহলে ফর রিজার্ভ অন গুডস এন্ড ব্রাঞ্চের জি। জাবেদা কি লিখে দেখো, গুডস সেন্ড টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট আর ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। কি জাবেদা বলেন? গুডস এন্ড টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট আর ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। এবার আমাকে বলেন, এই দুটোর মধ্যে ছক আছে কয়টা? ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট আছে। একটাই ছক আছে, দুটো ছক তো নাই। না। তাহলে এটা একবারই পোস্টিং যাবে, তাই তো? হ্যাঁ। তাহলে ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টের কোন দিকে বসবে? ক্রেডিটে বসবে। ক্রেডিট দিকে বসবে। কি নাম লিখে বসবে? গুডস এন্ড টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট। তাহলে চলে যাই, ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টে ক্রেডিট দিকে, এই যে দেখো, গুড সেন্ট টু ব্রাঞ্চ, ব্র্যাকেটে রিজার্ভ লিখছি, ব্র্যাকেটে কি লিখছি? রিজার্ভ। 50,000। ওকে, ঠিক আছে তো? আচ্ছা। আরেকটা ছিল, সেটা কি? এই যে রিজার্ভ অন শর্টেজ স্টক। রিজার্ভ অন কি? শর্টেজ স্টক। শর্টেজ স্টকের জাবেদা কি লিখছি বলো? ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট আর রিজার্ভ অন শর্টেজ স্টক অ্যাকাউন্ট ক্রেডিট। আমি তোমাদেরকে এটা স্ক্রিনশট দিয়ে দেবো, কিন্তু এটা তোমরা মুখস্থ করবা, ঠিক আছে? কি আর লিখছি ভাই বলো? সারপ্লাস হলে কি উল্টে যাবে এটা? এক্স্যাক্টলি, যদি শর্টেজ স্টকের জাবেদা এটা হয়, তাহলে সারপ্লাস হলে জাবেদা কি হবে? রিজার্ভ অন সারপ্লাস স্টক অ্যাকাউন্ট ডেবিট হবে সারপ্লাস আর অ্যাকাউন্ট। ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট হবে, তাই না? এই দেখো আমি নিচে লিখছি যে ফর সারপ্লাস রিজার্ভ অন স্টক, এটা হ্যাঁ। তাহলে এটা যাবে কি হবে, রিজার্ভ অন সারপ্লাস স্টক অ্যাকাউন্ট ডেবিট আর ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। ওকে, যেহেতু এইটা আমার এই জি অঙ্কের ভাই। এন্ট্রি না, তাই এখানে কোনো টাকা বসাই নাই, ঠিক আছে? আর উপরেরটা এই অঙ্কের এন্ট্রি, এর টাকা হ্যাঁ। ছিল 300, তাই আমি 300 বসাইছি। ওকে, আচ্ছা। তাহলে এই জাবেদারের পোস্টিং হবে কোন ছকে বলেন? ছক আছে কয়টা এটার জন্য? দুটোই আছে। একটা। একটা ছক, শুধুমাত্র ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। ও শর্টেজ এর তো কোনো শর্ট না। শর্টেজ আচ্ছা স্টক হ্যাঁ। অ্যাকাউন্ট নামে তো কোনো ছক নাই, আছে? না। তাহলে ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্টের ডেবিট দিকে বসবে, ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, এইটার ডেবিট দিকে এই দেখেন শর্টেজ স্টক রিজার্ভ অ্যাকাউন্ট, ব্র্যাকেটে কি ক্লোজিং, ক্লোজ। সরি, এই যে রিজার্ভ অন শর্টেজ স্টক, এইটা রিজার্ভ অন শর্টেজ স্টক, এই 300 টাকা বসাইছি। জি ভাই। আচ্ছা, যদি বসাই থাকি, এবার আমার কথার একটু খেয়াল করেন। আমি একটুখানি সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে, মানে যেহেতু যে জিনিসগুলো ছিল না সেইগুলো একটু উঠাই দিতে হবে, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। ওকে, এইখানে, এখানে জি ভাই। okay,
দাঁড়ান এক সেকেন্ড, দিব সবই। যোগ বিয়োগ, তো যোগ বিয়োগের কাজটা একটু ভালো করে শেখেন, কারণ যোগ বিয়োগ অনেক সময় সহজ মনে হলেও আমাদেরকে প্যারা দেয়। আচ্ছা এবার খেয়াল করেন, দেখা যাচ্ছে জি ভাই। আমি প্রথম হ্যাঁ ভাই ছকটা দেখা যোগ বিয়োগ করেছিলাম, স্টক অ্যাকাউন্টটা যোগ বিয়োগ করেছিলাম, আমার কিন্তু আর 2 থেকে 3 মিনিট লাগবে। স্টক অ্যাকাউন্টটা যোগ বিয়োগ করে আমি কি পাইছিলাম, শর্টেজ স্টক পাইছিলাম 1500। কি বলেছিলাম, এটা পিএল অ্যাকাউন্টে যাবে, কোথায় যাবে? পিএল অ্যাকাউন্টে। তাহলে পিএল এটা অ্যাকাউন্টে যাবে। শর্টেজ স্টক মানে এটা লস। তো লস পিএল অ্যাকাউন্টে ডেবিট দিকে যায় না ক্রেডিট দিকে যায়? ডেবিটে যায়। তাহলে এটা সরাসরি পিএল অ্যাকাউন্ট ডেবিট দিকে, মানে একদম শেষ অ্যাকাউন্ট, 7 নম্বর অ্যাকাউন্ট, এই যে ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্ট, এই পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখবো কি, শর্টেজ স্টক। কি লিখবো? শর্টেজ স্টক। শর্টেজ স্টক। স্টক শর্টেজ স্টক। বলেন শর্টেজ স্টক ছিল কত? 1500। 1500। 1500, কিন্তু এই 1500 থেকে রিজার্ভ রাখছিলাম কত? 300। তাহলে নিট আমার লস হলো কত? 1200 টাকা। কয় টাকা লস? মানে শর্টেজ স্টক 1200। 1500 ছিল, তারপরে গিয়ে আমি আবার রিজার্ভ রাখছি ওখান থেকে 300, তাহলে ওইটা আমার লস কমে যাবে, তার মানে নিট লস হলো কত টাকা? 1200 টাকা। ওকে, 1200। জি ঠিক ভাই। আছে তো? যদি হ্যাঁ রিজার্ভ হ্যাঁ। না থাকতো তাহলে সরাসরি 1500 বসাতাম। ওকে, হ্যাঁ। তাহলে প্রথম ছকের কাজ একদমই শেষ। 2 নম্বর ছকের নাম ছিল ডেপ্টরস অ্যাকাউন্ট। ডেপ্টরস অ্যাকাউন্ট দেখেন, ডেবিট ক্রেডিট যা যা ছিল সব লিখছি। এখন যোগ করলে এই পাশের যোগফল হয় 2,40,000, সেইটা আমি এই পাশে বসালাম। ও নাকি এখানে ব্যালেন্স সিটি ছিল নাকি? ও ছিল তো, সরি, ব্যালেন্স সিটি আমি উঠাই দিয়ে ভুল কাজ করেছি। ব্যালেন্স সিটি এখানে ছিল, হ্যাঁ, ব্যালেন্স সিটির জি টাকাটা ভাই। ছিল। এখন আনফরচুনেটলি দুই পাশ মিলে গেছে, যোগ বিয়োগ করে কি হয়েছে, দুই পাশ মিলে মিলে গেছে। গেছে। ব্যালেন্স বিডি আছে সিডি আছে, যোগ করে মিলে গেছে। এরপরে আসছি, তাহলে আর কিছু করা লাগবে না। কিছু করা লাগবে না, কারণ এটা তো আমার যা ছিল অন্য জায়গা থেকে এন্ট্রি নিয়ে আসছি, আমার যোগ বিয়োগ করে তো কিছু বের হয়নি, হয়েছে? না। না। যোগ বিয়োগ করে যদি এন্ট্রি বেরোতো তখন আমি এটা নিয়ে কাজ করতাম। এবার ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্টে দেখেন, এখানে ডেবিট পাশের যোগফল 2,98,500 টাকা, এটাই আমি ক্রেডিট দিকে বসালাম, কিন্তু ক্রেডিট দিকে আমার উপরের গুলো বিয়োগ করলে আমার এখানে টাকা থাকে কত? 18,000 টাকা থাকে। কয় টাকা থাকে? 18,000। 18,000। 18,000। তাহলে এইটার নাম কি দিব বলেন? ক্যাশের ব্যালেন্স বিডি ছিল, কিন্তু সিডি কি ছিল? না। ছিল না। তাহলে এইটার নাম ব্যালেন্স সিডি হবে। কিন্তু যদি ব্যালেন্স বিডিও ছিল আবার সিডিও থাকে, তারপরেও যোগ বিয়োগ করে যদি কম বেশি হয় তখন কি করব? ওই স্টকের মতো, কালেকশন ফ্রম ডেট। এই স্টকের অথবা মতো সারপ্লাস। এরকম হবে না, হয় সারপ্লাস হবে না হলে শর্টেজ হবে। তাহলে সারপ্লাস বা শর্টেজ হলে আগের দিন শিখাইছিলাম কালেকশন ফ্রম ডেপ্টরস, এরকম শিখাইছিলাম না? মনে আছে তো? ভাই করে আরেকবার একটু বলবেন? গত দিনের অঙ্ক না করলে ওইটুক বুঝবা না, ঠিক আছে? এখানে যদি এইটুক মনে আচ্ছা। রাখো, যদি ব্যালেন্স বিডি আছে সিডি নাই, যোগ বিয়োগ করে সিডি বেরোবে, ঠিক আছে? কিন্তু যদি হুম। ব্যালেন্স বিডি এবং সিডি দুটোই থাকা সত্ত্বেও যোগ বিয়োগ করে কম বেশি আসে, তাহলেই এরকম, এই যেটা বুঝালাম, এই যে স্টকেরটা বুঝালাম না, স্টকে ব্যালেন্স হুম। বিডি থাকা সত্ত্বেও আমার সারপ্লাস। 1500 টাকার শর্ট হয়েছিল না? হুম। তাহলে নগদ টাকাও এরকম শর্টও হতে পারে, সারপ্লাস হতে পারে। তাহলে শর্ট বা সারপ্লাস হওয়ার একটা কারণ থাকে, সেই কারণটা গত ক্লাসে আলোচনা করেছিলাম। ক্যাশের কি কি কারণে ক্যাশ শর্ট, মানে সারপ্লাস হতে পারে বা শর্ট হতে পারে, ঠিক আছে? আচ্ছা। ওইটা গত ক্লাসে একটু দেখবা, আর নেক্সট ক্লাসে আরো একটু আসবে, তখন ক্লিয়ার হয়ে যাবে একদম। শুধু এটা মনে রাখো যে এখানে যেহেতু আমার বিডি ছিল সিডি ছিল না, তাই যোগ বিয়োগ করে সিডি বেরোবে। ওকে, হুম। clear। এবার এক্সপেন্স অ্যাকাউন্ট। এক্সপেন্স অ্যাকাউন্টের চিরাচরিত একটাই নিয়ম, ডেবিট দিকে আছে ক্রেডিট দিকে নাই, আছে?
না। তাহলে না। ডেবিট দিকে এগুলো যোগ করব, যোগ করে ক্রেডিট পাশে বসাবো, বসায় এইটা আবার বিয়োগ করব, বিয়োগ করে এইটা বসাবো, সে 19,500। এটার নাম হবে লস। এটার নাম কি হবে? লস। লস। ব্যালেন্স। এই 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 যে লসটা 19,500 টাকা, এটা যাবে পিএল অ্যাকাউন্টে। কোথায় যাবে? পিএল অ্যাকাউন্টে। পেল পিএল অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে কোন দিকে যাবে? ডেবিটে। সবসময় ডেবিট দিকে যায়। তাহলে এই হচ্ছে পিএল অ্যাকাউন্ট, এর ডেবিট দিকে বসালাম, কি বসালাম? লস ট্রান্সফার ফ্রম এক্সপেন্স অ্যাকাউন্ট। কত টাকা? 19,500। বসাইছি। হুম। জি ভাই। নেক্সট চাই। তাহলে এক্সপেন্স অ্যাকাউন্ট চলে গেল। এইবার আসি স্টক রিজার্ভ অ্যাকাউন্ট আর ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, দুটো একসঙ্গে। খেয়াল করেন, স্টক রিজার্ভ অ্যাকাউন্ট যখন আমার এখানে দুটো এন্ট্রি ছিল, এখানে দুইটা এন্ট্রি ছিল, একটা তো দিতে হবে, এইটা আর এটা ছিল নাকি? এই দুটো জি ছিল ভাই। না? ছিল। এবার যোগ বিয়োগ করেন, যোগ বিয়োগ হ্যাঁ। করলে 9,000 টাকা যোগফল হয়। বুঝছি। 9,000 টাকা যোগফল হয়। এইটা যদি যোগফল হয়, তাহলে এইটাই ডান দিকেও বসাবো, বসাই উপরেগুলো বিয়োগ করব। হ্যাঁ। বিয়োগ করলে আমার থাকবে 3,300 টাকা। কত টাকা থাকবে? 3,300। 3,300। 3,300। এই 3,300 টাকার নাম হবে ব্যালেন্স সিডি। নাম কি হবে? ব্যালেন্স সিডি। শেষ। এখন বলেন, স্টক রিজার্ভের ব্যালেন্স সিডি কোথাও যাবে? আপনারা কিন্তু একটা কোশ্চেন করতে ভুলে গেছেন, আমি আবারও বলি। সেটা হচ্ছে, এখানে স্টকের ব্যালেন্স বিডি ছিল, সিডিও ছিল, যোগ বিয়োগ করে যেটা বের হয়েছে ওইটা কিন্তু আমি কোনো না কোনো জায়গায় নিয়ে গেছি, গেছি না? হুম, জি গেছি। ভাই। পিএল অ্যাকাউন্টে নিয়ে গেছি। ডেপ্টরস অ্যাকাউন্টে যোগ বিয়োগ করে কিছু বের হয় নাই, তাই কোথাও নেই নাই। কিন্তু ক্যাশ অ্যাকাউন্টে তো যোগ বিয়োগ করে ব্যালেন্স সিডি বের হয়েছিল 18,000, এটা কোথাও নিলাম না কেন? আবার কারণ এর ব্রাঞ্চ সিডি। অ্যাকাউন্ট যোগ বিয়োগ করে 19,500, এটা কিন্তু পিএল অ্যাকাউন্টে নিছি। তাহলে ক্যাশ অ্যাকাউন্টেরটা কেন নিলাম না, ব্যালেন্স সিডিটা? মনে রাখবেন, এই ক্যাশের ব্যালেন্স বিডিসিডি থাকলে সিডি, যাবে না তাই। ব্যালেন্স, আমি শেষ করি। ক্যাশের ব্যালেন্স সিডি হলো একটা ক্লোজিং অ্যাসেট। কি অ্যাসেট? ক্লোজিং ক্লোজিং আছে। আছে। ক্লোজিং অ্যাসেট বসে শুধুমাত্র ব্যালেন্স শিটে। কোথায় বসে? ব্যালেন্স শিটে। আমি কি ব্যালেন্স শিট করতেছি এই অঙ্কে? না। তাই কোথাও যাচ্ছে না। যদি ব্যালেন্স শিট করা লাগতো তাহলে ক্যাশটা সেখানে সরাসরি চলে যেত। ওকে, হ্যাঁ। আমি কি বুঝাতে পারছি? জি হ্যাঁ। ভাই। ওকে, এবার তদ্রূপ ভাবে আর এই যে আগে কোনটা সিডি বের হয়েছে ওইটা সিডি। আগের কোনটা ওইটা সিডি বের সিডিও হয়েছে? তো। আগের কি কোনটা সিডি বের হয়েছে না দেওয়া ছিল? ক্যাশে। না, বেরোয় নাই। পার্থ, প্রথম থেকে ওইটা মনে খেয়াল হয় করো, আছে। খেয়াল করো, আমি আবার দেখাই। স্টকের ব্যালেন্স বিডি ছিল, সিডিও ছিল। স্টকের ব্যালেন্স বিডি সিডি কি ছিল? জি ভাই, বিডিও সিডি ছিল, হ্যাঁ। দুটো ছিল না? জি ভাই। তাহলে আবার ডেপ্টরস এসে ব্যালেন্স বিডি ছিল, দুটো ছিল। ডেপ্টরসেরও ছিল, হ্যাঁ। কিন্তু ক্যাশের বিডি ছিল কিন্তু সিডি ছিল না। না। এটা আমরা কি করছি, এটা বের করেছি। বের করছি। ওকে, এরপরে তদ্রূপ ভাবে স্টক রিজার্ভ অ্যাকাউন্টটা দেখেন, ব্যালেন্স বিডি সিডি কিছুই ছিল না। আমার দুটো এন্ট্রি যোগ বিয়োগ করে সিডি বের হয়েছে। কি বের হয়েছে? সিডি বেরোচ্ছে। সিডি বের হয়েছে। তাহলে এই স্টক রিজার্ভ হলো দায়। স্টক রিজার্ভ কি? সকল প্রকার রিজার্ভ হলো দায়। তাহলে এই হ্যাঁ। রিজার্ভটা ব্যালেন্স শিটের দায় পাশে বসবে। কোন পাশে বসবে? ডাই পাশে। ব্যালেন্স শিটের দাম। তাহলে আমি কি ব্যালেন্স শিট করতেছি? না। তাহলে এটা আর যাচ্ছে না। ঠিক আছে, আমরা পিএল আচ্ছা অ্যাকাউন্টে কি ভাই। কি নেব সেটাই মেইন কাজ। এবার অ্যাডজাস্টমেন্টটা খেয়াল করেন। অ্যাডজাস্টমেন্টে দুই পার্ট যোগ বিয়োগ করি, এই পার্ট যোগ করলে হয় 59,000, সেইটা আমি এই পাশে বসালাম। বসানোর পরে এই পাশ বিয়োগ করলে আমার থাকে 53,000 থাকে, দেখে মনে হয় কত থাকে? 53,000। তাহলে এই যে 53,000, এইটার নাম কি? ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট মানে কি জানেন তো?
যত প্রকার বছরের মধ্যে সমন্বয় সাধন করা, এই আয় ব্যয়ের সমন্বয় সাধন করা, এবং এখানে যে সমন্বয় সাধন করার পরে যেটা হবে সেটা লাভ অথবা লস, সেটা কি হবে? লাভ অথবা লস। অ্যাডজাস্টমেন্ট কিন্তু কোনো ব্যালেন্স শিটের আইটেম না। দেখেন স্টক রিজার্ভ কিন্তু ব্যালেন্স শিটের আইটেম, স্টক ব্যালেন্স শিটের আইটেম, ক্যাশ ব্যালেন্স শিটের আইটেম, এদের ব্যালেন্স বিডিসিডি অ্যাসেট বা সম হবে লাইবিলিটিস। কিন্তু ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট এটা কি কোনো অ্যাসেট বা লাইবিলিটিস বলেন? না। তাহলে তো এর এটা মধ্যে হলো যে লস। যোগ বিয়োগ করে যেটা বেরোচ্ছে সেটা কখনো ব্যালেন্স বিডিসিডি হবে না, সেটা অথবা হয় লাভ হবে না লস হবে। তাহলে এটা হচ্ছে প্রফিট। এটা কি? প্রফিট। ডেবিট দিকে কি বেরোয়? সবসময় প্রফিট বেরোয় না? জি ভাই। ক্রেডিট পাশের যোগফল বড় হওয়া মানেই প্রফিট, 53,000। তাহলে প্রফিটটা প্রফিট হওয়া। বসবে কোন জায়গায়? পিএল অ্যাকাউন্টে। তাহলে এই পিএল অ্যাকাউন্টে প্রফিটটা কোন দিকে বসবে? ক্রেডিট ক্রেডিট পাশে। দিকে বসবে। বসালাম। এইবার যোগ বিয়োগ করব আমি। এবার কি করব? যোগ বিয়োগ করব। তাহলে দেখেন, যোগ করলাম 53,000, সেইটা বসালাম। সেটা বসায় বিয়োগ করলে আমি ক টাকা পাবো? 32,300 টাকা পাবো। কয় টাকা পাবো? 32,300। এই এই হলো আমাদের অঙ্কের কাজ। এইটার নাম হবে নিট প্রফিট। এটার নাম কি হবে? নেট প্রফিট। এই হলো অঙ্ক। আমি জানি এই অঙ্কটা প্রথমবার করা হচ্ছে বিধায় অনেক বড় মনে হচ্ছে, আগের দিনের অঙ্কটা ছোট ছিল। কিন্তু আগের দিনের অঙ্কটা যদি না বোঝো তাহলে এর পরের যে অংশ করলাম এইটুক বুঝতে পারবে না। আগের দিনের অংশটা আগে ভালো করে বোঝা দরকার। আমি তোমাদের বাসায় কোনো কাজ দেব না, শুধুমাত্র এই দুটো অঙ্কই করবা, মানে আগের দিনের অঙ্কটার এই অঙ্কটাই দুটোই ভাষায় ভালোভাবে করবা। আমি স্ক্রিনশট দিতে বলবো, ঠিক আছে? ও। সবাই স্ক্রিনশট দিবা। আমার কথা বুঝছো সবাই? জি ভাই। জি ভাই, ঠিক আছে। এই হ্যাঁ দুটো ভাই, বুঝছি। অঙ্কই ভালো করে করবা, আর কিচ্ছু না। আচ্ছা।